এখানে বাগান করি তারা সবসময় একটা প্রতিকূল পরিবেশের ভিতরে থাকি, শীত এসে যায়, তাড়াতাড়ি করে আমরা গাছপালা করতে পারি না। এই জন্য কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা পটের মধ্যে করি, যেমন মরিচের গাছ বা বেগুনের গাছ বা অন্যান্য কিছু, সেগুলো সাধারণত ওই শীত আসে যাওয়ার আগেই ঠিক এই গাছগুলোকে আমরা সময় মতো ঘরেও নিয়ে যেতে পারি, পরিচর্যা করতে পারি। অনেক সময় পানি হয়, বৃষ্টি হয়, নষ্ট হয়ে যায়। এই যে পটটা করা হয়েছে, এই মাটির যে আমরা পট তৈরি করছি, এই পটের মধ্যে মূলত 4 ধরনের মাটি লাগে। 4 ধরনের মাটি, শুধু বাজার থেকে পটিং সয়েল কিনে দিলে পরে ওটা দিয়ে ভালো চারা হবে না। যদি পটে মিক্স দেই বা অন্যান্য জাতি হবে না। 4 ধরনের মাটি লাগবে। গ্রাউন্ড সয়েল, যেটা আঠালো মাটি, যেটা বাংলাদেশে ইট তৈরি হয়, এরকম একটা মাটি। একটা পটিং মিক্স আছে, সেই পটিং মিক্স, আর একটা হলো পটিং সয়েল, আর একটা হলো কম্পোস্ট। সেই সাথে মাছের কাঁটার গুঁড়ো দিতে পারেন এবং ডিমের শেল গুঁড়ো করে দিতে পারেন। দেওয়ার পর ওই মাটিটা খুব ভালো করে মিক্স করতে হবে। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এই ব্লেন্ডার দিয়ে বা ড্রিল মেশিন দিয়ে ভালো করে মিক্স করার জন্য, খুব ভালো করে মিক্স করে একবার যদি মাটিটা শুকায় নিতে পারেন, তাহলে পরে জিনিসটা সবচেয়ে সুন্দর হবে। ওইভাবে যদি চারাটা লাগান, সেই চারাটার মধ্যে শেকড়টা খুব সুন্দর করে চারদিকে ছড়ায় যাবে, ইভেনলি ফুড ডিস্ট্রিবিউশন হবে, সমানভাবে গাছ ফুল পাবে, ফল পাবে এবং ময়েশ্চার নিতে পারবে এবং গাছও সুন্দর হবে, গাছ মরবে না। এইখানে যে জায়গাটা করছি, দেখা যাচ্ছে যে অনেক একটা বক্সের ভিতরে আসলে কিন্তু এটা বক্সের ভিতরে না, এই অল্প একটু জায়গা, এই মাত্র 4 ইঞ্চি। এই 4টা লাউ গাছকে আমি ওটা বক্সের ভিতরে ভরে দিচ্ছি, যাতে পানি দেওয়ার সময় পানিগুলো এদিকে দিকে গড়ায় না পড়ে, এইটার মধ্যেই পানিটা থাকে, শুধুমাত্র পানিটা ধরে রাখার জন্য এই বক্সটা দিয়ে দিচ্ছি। যে কোনো লোক, আপনারা যারা লাউ গাছ লাগাবেন, তারা চারদিকে একটা বক্স দিয়ে দেবেন সুন্দর করে, পানি দেওয়ার সাথে সাথে যেন ওই পানিটা লাউর গাছের সাথে সুন্দর মতো বসে যায় এবং পানিটা টিকে যায়। এই একটা সাইডে অনেকেই জায়গা ব্যবহার করেন, অনেক বেশি জায়গা নিয়ে নেন। আমি একটু ভাগ করে দিচ্ছি, এখানে একটু ভাগ করে দিচ্ছি, এখানে একটু ভাগ করছি। এই লাইনটা পুরোটা এখান থেকে ওই মাথা পর্যন্ত এই বেড়াতে যাবে, এই করলা গাছটা দেখেন, করলা গাছ বেড়ায় উঠে গেছে, এই করলা গাছ এখানেই হবে, এইটুকুর মধ্যেই হয়ে যাবে। এখন এই জায়গাটুকু তাহলে আমার ফাঁকা থাকে। এটাকে আমি নভেম্বরে রসুন লাগিয়েছি, সেই রসুন এখন হয়ে গেছে। এটা হলো রসুনের ফুল, এটা সব গাছেই ছিল। যেহেতু আমার রসুন দরকার, ফুল দরকার নাই, এই ফুল থেকে বীজ হবে, এই বীজ দিয়ে আপনি আবার পরে রসুনের চারা হিসেবে লাগায় থাকে। একটু দুর্বল হয়ে যায় কিন্তু ভালো থাকে। যেই বরফ গলে যায় তখনই তারা কি করে আস্তে করে বের হতে থাকে। দেখি এখন রসুন কতটুকু হয়েছে। রসুনগুলো অনেক নিচে চলে যায়। খুব সুন্দর মতো হয় এটা। এখন এই জায়গাটা আপনি আবার অন্য একটা কাজে ইউজ করতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলে। এই সয়েল প্রিপারেশনের ব্যাপারটা এখানে একটু সেন্সিটিভ, এটা অনেকেই জানেন না। সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরে যখন শীত এসে যায়, শীত আসার আগে ওই গরুর ফার্ম থেকে সরাসরি কাঁচা গোবর অথবা শুকনা গোবর, ওগুলো বস্তায় ভরে এখানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই যে জায়গাটা আছে, এটাকে 2টা ভাগ করে 6 ইঞ্চি মাটি কেটে সরাইয়ে তার উপরে সমান করে ওই গোবর বিছিয়ে দেওয়া হয়। তার উপরে মাটি চাপা দিই। এরপর আবার মাটি কেটে ওর উপরে সমান করে গোবর মিশিয়ে যায়, তার উপর আবার মাটি চাপা দিই। তার মানে হচ্ছে 6 ইঞ্চি মাটির নিচে 3 ইঞ্চি পরিমাণ গোবরের একটা লেয়ার থাকে, এটা মাটি চাপা দেওয়া থাকে। এই মাটিটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল পর্যন্ত কম্পোস্ট হতে থাকে মাটির নিচে। এখানে স্নো পড়ে, বৃষ্টি হয়, সব কিছু হয় এখানে। এরপরে যখন আমরা আসি তখন এটাকে জাস্ট খালি 1-2টা কোপ দিলে পরে মাটিটা খুব নরম হয়ে যায়, খুব ভালো থাকে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে কেঁচোর উৎপাদন বেড়ে যায় প্রায় 10 গুণ। মানে এই যে গোবর থাকার কারণে আর মাটি থাকার কারণে কেঁচোর উৎপাদন প্রায় 10 গুণ হয়ে যায়, প্রচুর পরিমাণে কেঁচো আসে। ভার্মি কম্পোস্ট যেটা আমরা বাজার থেকে কিনে আনি, ওইটা আর প্রয়োজন পড়ে না, কারণ কেঁচোরা এখানে নিজেরাই ভার্মি কম্পোস্ট ক্রিয়েট করে ফেলে। এটা মাটির ব্যাপার। তারপরেও আমরা যেটা করি সেটা হচ্ছে পিট মস 1, কম্পোস্ট 1 বা পটিং সয়েল 1, এই 3 ধরনের ব্যাগ আমরা নেই।
কিন্তু যেগুলো ব্ল্যাক আর্থ বা অন্য কিছু যেটা আছে সেটা তেমন একটা ইউজ করি না। পিট মসটা নেই এই জন্য, বা পিট মসটা হলো মূলত পাতার গুঁড়া। পটিং সয়েল এখানে যেটা পাওয়া যায় এটা কিন্তু সয়েল না, এটা আসলে পাতার গুঁড়া। এটা শুধুমাত্র ছোট ছোট বীজ থেকে চারা উৎপাদনের জন্য, পটিং করার জন্য না। মানে অর্থাৎ একটা মরিচের গাছ যে আমি লাগাবো সেখান থেকে ফুল হবে, ফল হবে, ওই পটিং সয়েল দিয়ে ওটা হবে না। ওটা হবে, ওটার সাথে আপনাকে 4 ধরনের মাটি লাগবে। একটা হলো গ্রাউন্ড সয়েল, যেটা মাটিতে আঠালো মাটি, ওইটা লাগবে এক পরিমাণ, মানে 4 কেজি যদি ধরি, 1 কেজি গ্রাউন্ড সয়েল, 1 কেজি গোবর, 1 কেজি পটিং সয়েল, 1 কেজি হলো পটিং মিক্স অথবা কম্পোস্ট। তার সাথে ডিমের খোসার গুঁড়া পাউডার যদি দেন তাহলে ভালো। মাছের কাঁটার একটা গুঁড়া যদি দিতে পারেন তাহলে পরে বারো, যেটা বাজারে বোন মিল হিসেবে কিনতে পাওয়া যায়, অনেক দামি, কিন্তু আমরা যেই মাছগুলো খাই সেই কাঁটাগুলো ধুয়ে একটা বাকেটে রেখে দিলে ওটা কম্পোস্ট হয়ে যায়, ওটা খুবই ভালো উপকার দেয়। ডিমের খোসাগুলো উপকার দিতে পারে। এই 4টা জিনিস একত্র করে এক জায়গায় ব্লেন্ড করে পটের মধ্যে দিলে সেই পটটা আপনার সুন্দর হবে, ভালো হবে। এইখানে যারা, এই যে আমরা যেটা দেখালাম, এই যেমন লাউ গাছটার বিষয়টা আমি দেখিয়েছি আপনাদের একটু আগে, সেখানে হচ্ছে এই লাউ গাছটা আর এতটুকু বড় হবে, এখানে 10টা 12টা পাতা হবে। যখন 10-12টা পাতা হবে তখন আমি নিচের পাতা একটা কাটবো, যখন উপরে আরেকটা পাতা বাড়বে তখন নিচে আরেকটা পাতা কাটবো, আবার যখন উপরে একটা পাতা বাড়বে তখন আরেকটা পাতা কাটবো। এবং সেই সাথে খেয়াল করে দেখেন, এই যে ডালাগুলো আছে, প্রতিটা পাতার গোড়া দিয়ে একটা করে ডালা বেরোচ্ছে, রাখবোই না, নিচের কোনো ডালাই রাখবো না। তাহলে করে মূল যে গাছটা আছে এটা উপরে গিয়ে অনেক শক্তি পাবে, অনেক ভালো ফল দেবে। ফলে এই অবস্থায় আপনারা যখন লাউ গাছটা করবেন তখন খেয়াল রাখবেন যে কোনো নিচের যদি কোনো পাতা থাকে, সেই পাতাগুলোর কোনো যদি স্পট পড়ে সাথে সাথে কেটে ওকে দূরে ফেলে দেবেন। যদি দেখেন যে হলুদ হয়ে গেছে, ওটাকে কেটে দূরে ফেলে দিবেন, ক্ষেতের ভিতরেই রাখবেন না এটাকে। এবং লাউ গাছের এরিয়াটা সবসময় একটু শুকনা রাখবেন, কিন্তু পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে গাছটা যেন আহত না হয়। আরেকটা জিনিস হলো কি, যখন পানি দেবেন তখন নর্মাল পানি দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে যে পানি এক জায়গায় রেখে দিলেন বাকেটে, সেখানে এনে ঢেলে দিলেন। আমার এখানে যেহেতু অনেক বড় জায়গা, আমার ঠান্ডা পানির ব্যবস্থা এখানে ওইভাবে নাই, তারপরেও আমি একটু গরম মানে নর্মাল পানিটা আমি মূলত দিয়ে থাকি। ঠান্ডা পানি দিলে একটু সমস্যা হয়, সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে ওই নর্মাল পানিটা যদি গাছে ব্যবহার করেন সবচেয়ে ভালো। কেউ বলেন যে সকালে পানি দেবো না সন্ধ্যায় পানি দেবো, আমি সাধারণত সন্ধ্যায় পানি দিই। সন্ধ্যায় পানি দিলে পরে আস্তে আস্তে এই গাছটা স্থির হয়, শান্ত থাকে, শীতল থাকে, পানিটা অ্যাবজর্ব হয়। কিন্তু যদি আমি সকালে পানি দিই আমার মতে, তাহলে সূর্য উঠতে থাকে, মাটিটা গরম হতে থাকে, একটা বাষ্প উঠতে থাকে, আমার গাছের পাতার জন্য ক্ষতি করে, এটা আমার ধারণা। সায়েন্টিস্টরা কি বলবেন সেটা আমি জানি না, কিন্তু আমি সাধারণত বিকালবেলা গাছে পানি দিই। আরেকটা জিনিস আপনাদের দেখাই, লাউ গাছ কি চায়, লাউ গাছ আসলে একটা নির্ভরশীল গাছ, মানে সে কিছু একটার উপরে সে নির্ভর করে বাঁচে। সে উপরে ওঠার সময় সে কিছু একটার উপর ধরে উঠতে চায়, সে হাত দিয়ে ধরে, নিজের শরীর দিয়ে ধরে। এই ধরার জন্য তার এই জিনিসটা আছে, নিজেকে বাঁধার জন্য। এই দেখেন এইখান থেকে সে দূরে গিয়ে, এইটাকে দূরে গিয়ে সে নিজেকে টিকায় রাখার জন্য এই জায়গায় গিয়ে সে দূরে গিয়ে সে এটা ছড়ায় দিয়ে সে নিজেকে বাঁধছে। এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো কি, লাউ গাছটাকে প্রতিদিন বেঁধে দিতে হবে, ঠিক 6 ইঞ্চি পরে আবার আরেকটা বাঁধ করছে, তার মানে প্রতিদিন প্রায় 6 ইঞ্চি করে বাড়ছে। এই যে 6 ইঞ্চি করে বাড়ছে, এই বাড়ার কারণে সে যখন বুঝতে পারে যে সে ঠিক মতন আছে, মানে সে অবলম্বন তার সঠিক আছে, মোটা জিনিস আছে, সে ধরতে পারতেছে, তাহলে সে অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এটা 15 দিন আগের চারা, 2 পাতা ছিল, মাত্র 15 দিনে এটা বড় হয়ে গেছে। দৈনিক এই পরিমাণ বড় হয় আমার এখানে, প্রায় 6.5 ইঞ্চি বড় হয়। এটা হচ্ছে প্রতিদিন আপনারা এটাকে বেঁধে দিবেন, প্রতিদিন আসবেন সকালবেলা, এটাকে মানে নরম কাপড় দিয়ে, একেবারেই নরম পচা তেনা দিয়ে বেঁধে দিবেন, যদি গাছটা মোটা হয় যেন সে নিজে ছিঁড়ে ফেলতে পারে। শক্ত সুতা দিয়ে যদি বেঁধে দেন তাহলে পরে ও ছিঁড়তে পারবে না, কিন্তু গাছটা চিপে যাবে, নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। এই আস্তে আস্তে এই লেভেল পর্যন্ত যখন উঠবে তখন সে আস্তে আস্তে উপরে নিজে ধরে নেবে। এখন এই যে অনেকেই করেন কি, এরকম চিকন মাচা দেন অথবা খুব মোটা কাঠ দেন, এই মোটা কাঠ কিন্তু এর কাজে লাগে না, মোটা কাঠটা কাজে লাগে না। আঙ্গুলের পরিমাণ, একটা আঙ্গুল যতটুকু বা যে কোনো হাতের আঙ্গুল যতটুকু মোটা, তত মোটা যদি কাঠ বা কঞ্চি বা কোনো কাঠি দেওয়া হয় তাহলে এই রিংগুলো সুন্দর করে তার পেঁচাইতে সুবিধা হয়। মোটা কাঠে সে পেঁচাইতে পারে না, আবার চিকন কাঠেও সে তেমন একটা পেঁচাইতে পারে না।